ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অনেকে বলছে যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেত, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেত, তখন আরও বেশি ক্ষতি হতো। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বোঝার চেষ্টা করি একটু। নদী চলবে নদীর মতো, এতে তারা বাদ দিল কেন শুরুতেই? তারা তো বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকত। হঠাৎ বেশি পানি আসলেও নদী তা সহ্য করতে পারত, পানি সহজে সমুদ্রে পৌঁছত। কিন্তু বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গিয়েছে, পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী। কোন লোক এখন ভারতের সাফাই গাইতে আসলে বা কোনো ধানাই পানাই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটক না মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেন? ৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই পানিচোর ভারতের বাঁধ। উপরন্তু রিভার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে যমুনা ও পদ্মা থেকে স্বাভাবিকভাবে আসা পানি সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলে নেবে। পানি সন্ত্রাসী এ রাষ্ট্রটি আবার বর্ষা মৌসুমে ইচ্ছামাফিক খুলে দেয় বাঁধগুলি। এসব ক্ষেত্রে মানে না আন্তর্জাতিক কোনো আইন। ইনফোগ্রাফিক্সগুলো আপনাকে এক নজরে সবগুলো নদী ও বাংলাদেশের উপর বিরূপ প্রভাবের একটি সামগ্রিক চিত্র প্রদান করবে। কৃতজ্ঞতা এনড্যাপ করে রাতের আধারে ড্যাম খুলেছে। আগে বাঁধ না খুলে পানি পাস হতে না দিয়ে যখন দেখছে যে আর সম্ভব না, তখন লক্ষ লক্ষ কিউবিক মিটার পানি আমাদের উপর একেবারে ছেড়ে দিয়েছে আমাদের মারার জন্য। মৃত না হলে এবং যথাযথ ড্রেজিং হলে মুহুরীর পানি ধারণ ক্ষমতা নিয়মিত স্রোতে এই পানি সহজেই বের করে দিতে পারত। বাঁধের গেট খুলে দেওয়ার আগে সতর্ক বার্তা ছাড়াই পানি ছেড়ে দিয়েছে, ফলস্বরূপ আরও কত জীবন জীবিকা হারাব আমরা জানি না। এই বাঁধ খুলে দেয়া দুই দেশের উপকারের জন্য এমন চিন্তা করাও গাধামি। এই বন্যা এবং ক্ষয়ক্ষতি অবশ্যই ভূরাজনৈতিক, অবশ্যই আমাদের ক্ষতির মুখে ফেলার জন্য। আমাদের অস্থিতিশীল রাখতে যারা চায় অবশ্যই তাদের করা কাজ এটি। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।